তাহাদের কথার আজকের নিবেদন ভালোবাসা কারে কয়। কলমে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে আমি কাকলি, সহযোগিতায় নীল, নির্দেশনায় অনির্বাণ। এই গল্পের নায়িকা উর্মি, মাধবপুরের বড় কালীতলার মেয়ে। খুব ছোট্টবেলায় ও ওর মাকে হারিয়ে ঠাকমার কাছে মানুষ। ঠাকমা বিনোদিনী খুব কইয়ে বইয়ে, আর নাতনিটিও তেমনি। এদিকে বাপ নিতাই আবার বিয়ের পিড়িতে বসেছে। এই বউয়ের নাম দয়াময়ী। তা বলে ভাবার দরকার নেই যে তার খুব দয়া মায়া, বরং উল্টোটাই। যতদিন বিনোদিনী ডাঁটো খাটো ছিল ততদিন দয়াময়ীর সাধ্য ছিল না উর্মির ব্যাপারে কথা বলবার, বরং ভালো মানুষের একটা মুখোশ পরে থাকত। বিনোদিনী মাঝে মাঝেই বলতো, শোনো বউ, আমার উর্মির জন্য তোমার আর নিতাইয়ের ভাবনা চিন্তার কারণ নেই। আমার যেটুকু আছে তাতেই ও মেয়েটার একটা গতি হয়ে যাবে। কিন্তু এই কথাটাই ভাবিয়ে তুলল দয়াময়ীকে। তার মানে নিশ্চয়ই গোফা গোফা ধন সম্পত্তির মালিক এই বুড়ি, আর সব কিনা সতীন মেয়েটা পাবে। আমার যে একটা মেয়ে আছে সেটাও একবার ভাবে না। ওই উর্মিটা যদি না থাকতো তবে শাশুড়ির কাছ থেকে দয়াময়ী সব পেত। অতএব তেলে বেগুনে জ্বলে উঠল দয়াময়ী, আর সব রাগ গিয়ে পড়ল ওই উর্মির ওপর। ওকে যে কোনোভাবে সরাতে হবে ওদের জীবন থেকে। কোথাকার কোন আবাগের মেয়েটার কপাল এত ভালো হবে, আর ওর জীবন, ওর মেয়েটার জীবন নিয়ে কারো হুঁশ নেই। উর্মির 12 বছর বয়স হলো, এখনই যেন রূপ ঠিকরে পড়ছে। টানা টানা গরুর মতো চোখ দুটো কত না অপূর্ব, গায়ের রং যেন আনার দানা। সেদিন চণ্ডীর মা ডেকে বললে, উর্মিকে যে ছেলে দেখবে এক দেখাতেই পছন্দ হবে। তার উপরে অত সুন্দর চুল, প্রতিদিন ও ঠাকমা বেঁধে দেওয়ার জন্য কত বড় চুল হয়েছে। এসব কথা শুনে রাগে রি রি করে দয়াময়ী, কাউকে কিছুই বলতে পারে না। বিনোদিনী এসব শুনে আহ্লাদে গদগদ হয়ে বলে, ওই জন্যে তো নিতাই উর্মির নাম রেখেছিল আনারকলি। নিতাই সেখানেই উপস্থিত ছিল। বললে, ওর মা অমন সুন্দরী ছিল যে। এটুকু কথাতেই সেদিন সংসারে বিপর্যয় নেমে এলো নিতাইয়ের। রাতের অন্ধকারে যখন সারা পাড়া নিথর, তখন নিতাই পড়ল মহা ফ্যাঁসাদে। বউ বললে, আগের বউ সুন্দরী ছিল, তাহলে আমার মতো মেয়ের সাথে বিয়ে করতে কে তোমাকে সেধেছিল? সতীনের মেয়ের জন্য তো তোমার দরদ দেখলে বাঁচি না, আর আমার মেয়েটা বুঝি ফেল না? নিতাই দেখলে তার দ্বিতীয় পক্ষের মুখ নয়, যেন খুর। তবু বললে, তা কেন? কথার পেটে কথা দেয়া বই তো আর নয়। আমার কাছে উর্মি যা, শর্মিও তা। এ কিরকম কথা কইছ বলো দিকিনি? না, আজ আর থামছেই না দয়াময়ী। শীতের রাতে প্রতিটি কথা শুনতে পাচ্ছে এক অশীতিপর বৃদ্ধা। এতদিন যে বৌমার গুণগান করেছে তার প্রকৃত রূপ যেন চাক্ষুষ করছে। দয়াময়ী বলে চলে, তোমার মায়ের যাবতীয় সম্পত্তি ওই সতের গোষ্ঠী পাবে, আর তোমার মুরদ আমার জানা আছে।
রাতের অন্ধকারে নারী পুরুষের চিৎকার চলে। দয়াময়ী যেন প্রতিদ্বন্দ্বিতা করছে 12 বছরের উর্মির সাথে। সে বোঝাতে চায় তার অধিকার বোধ, যেন নিতাইয়ের আগের স্ত্রীর প্রতিরূপ ওই উর্মি। দয়াময়ীর চিৎকার ঘর ছেড়ে বাইরে গিয়ে পড়ল। বললে, তোমার মায়ের কিরকম বিবেচনা বোধ? এত একচোখমোর কারণ কি? কেন তার গচ্ছিত সম্পদ শুধুই উর্মির প্রাপ্য? তবে এক কাজ করবে, উর্মির বিয়ের পর তোমার মা যেন উর্মির সাথেই তার শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়। দয়াময়ীর কথা যেন তীক্ষ্ণ ফলা। বৃদ্ধার বুকের বাঁ পাশটা ব্যথা করছে। হয়তো সংসারের মেয়াদ আর বেশি দিন নেই। যা করার এখনই করতে হবে। আস্তে আস্তে উর্মিকে ডাকতে থাকে, যাতে কাকপক্ষী টের না পায়। রাতের অন্ধকারে বৃদ্ধা ঠাকমা তার নাতনিকে স্ত্রীধন দিয়ে যান। একটা সুদৃশ্য বাক্সে কত গয়না। বুকে হাত চেপে বলতে থাকেন, আমি যখন থাকব না, তখন জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে এগুলো তো সহায় হবে। এগুলো তোর কাছে লুকিয়ে রাখ। ছোট্ট মেয়ে গয়নাগুলো খেলনার বাক্সে রেখে দেয়। আর সেটা দেখার মতো কৌতূহল না থাকাই স্বাভাবিক। পরের দিন নিতাইয়ের মায়ের গঙ্গা প্রাপ্তি ঘটে। হঠাৎই হার্ট অ্যাটাক। কিন্তু নিতাই দয়াময়ীকে ক্ষমা করতে পারে না। পারলৌকিক কাজ মিটলে নিতাই অবহেলার চোখে দেখে দয়াময়ীকে, আর এই অবহেলার মাসুল গুনতে হয় উর্মিকে। কি নিদারুণ দুঃখভোগ চলে মেয়েটার। দয়াময়ী হৃদয়হীন। এখন রোজ স্কুলে যেতে পারে না উর্মি। এদিকে নিতাই সংসার থেকে পালিয়ে বেড়ায়। বারবার দয়াময়ীর অনুসন্ধান চলে, কোথায় রাখা আছে শাশুড়ির গুপ্ত ধন। আর উর্মির অক্ষরে অক্ষরে মনে আছে সেদিনের ঠাকমার কথাগুলো। অনেক লেখাপড়া করতে চায় উর্মি। সামনের বছরে সে কলেজ যাবে। ঠাকমা চলে গেছে 6 বছর হয়ে গেল। এখনো কাঁদে সে। গভীর রাত হলেই মনে পড়ে ঠাকমার কথা। ঠাকমা তাকে লেখাপড়া শেখাতে চেয়েছিল, আর এই মা তাকে রাত দিন কাজ করার কথা বলে। নিতাইয়ের জ্ঞাতি সম্পর্কের ভাই বাইরে চাকরি করে, আর তার মাধ্যমেই দয়াময়ী কানে আসে তার অফিসের কোনো বড় বাবু বিয়ে করতে চায়। বয়স এই 2-20 পেরিয়ে গেছে। এখনো অকৃতদার। কোনো ঘরোয়া মেয়ের সন্ধান থাকলে বিনে পয়সাতে বিয়ে করবে। তবে তার বিরাট অবস্থা ব্যবস্থা। দয়াময়ীর মাথায় দুষ্টু বুদ্ধি জাগে। দেওরকে বলে, আমাদের উর্মি আছে তো, দেখাশোনা করো। অত বড়লোক পাত্র যখন, মেয়েটা ভালো থাকবে। 18 বছর বয়স হলো, উপরি উপরি 2 মেয়ে। বিনে পয়সার ব্যাপার যখন, 4 হাত এক করো না। যৌবনের দ্বার প্রান্তে এসেই জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনল উর্মি। কি বলছে এরা? ওর যে অনেক অনেক স্বপ্ন আছে। ঠাকমাকে কথা দিয়েছিল প্রচুর পড়াশোনা করবে, জীবনে একটা পরিচিতি থাকবে। দয়াময়ী ফাঁদ পাচ্ছে। টাকা পয়সার উপর মোহ প্রচুর। একবার যদি মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে রাজি করানো যায়, তবে বেশ কিছু টাকাও হাতিয়ে নেওয়া যাবে। ফুড অ্যান্ড সাপ্লাইয়ের গেজেটেড অফিসার রজতাভ সান্যাল
বোটানিক্যাল গার্ডেনের কাছে দানেশ শেখ লেনে থাকেন। জায়গাটা থেকে কলকাতা যাতায়াত সুবিধে। দ্বিতীয় হুগলি সেতু হয়ে এই এক সুবিধেও হয়েছে। ধর্মতলা পার্ক স্ট্রিট যেতে 7 মিনিট লাগে গাড়িতে। রজতাভ সান্যালের বয়স 43। প্রেসিডেন্সির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ফিজিক্স নিয়েই পড়েছেন। বাড়ির মানুষ বলতে হরিদা। রজতাভ সংসারের সব দায়িত্ব কাজের লোক হরিদার হাতে তুলে দিয়ে দিব্যি আছেন। আজ মিহিরবাবুর আসার কথা। মাধবপুরে থাকেন। খাদ্য দপ্তরের বৈদ্যবাটি শাখার দপ্তরি। ওর মাধবপুরের ওখানে একটা ঘরোয়া মেয়ের সন্ধান পাওয়া গেছে। আজ আসবেন, আর মাধবপুরের বিরাট দিঘিতে মাছ ধরার লোভ সামলাতে পারলেন না। ছেলেবেলার দিনগুলো ত্রিবেণীতে কেটেছে। ওখানেই রজতাভবাবুর মামার বাড়ি। বেশ কিছু জমিজমা পেয়েছেন মায়ের সূত্রে। এছাড়াও পৈতৃক সম্পত্তির পরিমাণ কম নয়। বাবা ছিলেন বিই কলেজের প্রফেসর। সেই সূত্রেই এখানে বাস। অবসরের পর সব টাকা একমাত্র পুত্রের জন্য গচ্ছিত রেখে গেছেন। তবে পুত্র পুত্রবধূ নিয়ে গুষ্টি শোক তারা করে যেতে পারেননি। সেটা রজতাভর কারণে। কলেজে পড়বার সময় কোনো এক মেয়ের প্রেমে পড়েছিল। তাকে শেষ পর্যন্ত জীবনে না পাওয়ার কারণেই অকৃতদারের সিদ্ধান্ত। কিছুদিন আগে মায়ের বাৎসরিক কাজ মিটেছে। মনটা মাঝে মাঝেই হু হু করে মায়ের জন্য। নিজেকে অপরাধী মনে হয়। আবেগ বড় হয়েছিল তার কাছে। মা কতবার বলেছেন, খোকা, আমার কত স্বপ্ন ছিল ঘটা করে বিয়ে দেব তোর। আমার বংশধর আসবে, আধো আধো বুলিতে মুখরিত হবে আমার ঘর। রজতাভ সান্যাল এসবের গুরুত্ব দেননি। তবে মৃত্যুশয্যাতে মাকে কথা দিয়েছিল সে বিয়ে করবে, আর সেটা হবে খুব সাদামাটা, বাহুল্য থাকবে না। ঘরোয়া কোনো গ্রামের একেবারেই ভোলা ভালা কেউ। কেতা দুরস্ত হলে চলবে না। উর্মি সরাসরি তার মাকে জানিয়েছে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। বাবাকে বলে, আমি উচ্চশিক্ষা লাভ করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। নিতাই বলে, এ তো খুব ভালো কথা, সেটাই করো। বাপ বেটির এমন কথাতে তেলে বেগুনে জ্বলে ওঠে দয়াময়ী। মনে মনে বলে, পড়া বার করছি। কথাতেই আছে, তোকে হাতে না মেরে ভাতে মারব। শুরু হলো দয়াময়ীর অভিনয়। কত রকমের অসুখের বাহানা করতে লাগলো, আর সংসারের সব কাজ উর্মির ওপরে ন্যস্ত করতে লাগলো। পড়তে বসলেই ফরমাস। উর্মির বুঝতে বাকি থাকলো না তার মা আসলে কি চায়। কাকে বলবে সে এই অত্যাচারের কথা? বাবাকে বললে বাবার উপরে অন্যরকম নির্যাতন নেমে আসবে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ করে করে পড়ার সময়ই ক্লান্তি আসে। মনে হয় ঘুমাই, হাই ওঠে। রাতের অন্ধকারে মা বাবাকে বলতে থাকে, সবসময় ঘুম, ওর লেখাপড়াতে মন নেই। বিরাট অফিসার পাত্রের খোঁজ দিয়েছে মিহির ঠাকুরপো। তোমার মেয়েটাকে ভেবে খেতে হবে না, পায়ের উপর পা তুলে থাকবে। বিরাট অবস্থা ব্যবস্থা। বয়সটা একটু বেশি, তাতে কি, ওটুকু মানিয়ে নিতে হয়। নিতাই বলে, তাহলে তো খুব ভালো কথা, কিন্তু আমি কি পারবো অত বড় লোক কুটুম করতে?
দয়াময়ীর আনন্দ জাগে। নিতাইকে বোঝাতে থাকে, 1 পয়সা লাগবে না, উর্মিকে দেখে পছন্দ হলেই ব্যাস। নিতাই বলে, মিহির যখন সম্বন্ধ এনেছে তখন নিশ্চিত ভালো হবে। ছোট্ট থেকেই চিনি, মানুষ বড় খাঁটি। কত বয়স পাত্রের? দয়াময়ী আমতা আমতা করে বলে, ওই একটু বেশি, তেমন কিছুই না। মাধবপুরের বড় সরকার। শুধুই পুকুর বলা যাবে না, বরং দিঘি বলা যায়। এই গ্রামের 2টো পুকুর, দুটোই সরকারদের। ওদের কোনো পূর্বপুরুষ ভগবানের স্বপ্নাদেশ পেয়েছিল, তারপর অনেক সম্পদের মালিক হয়েছিল। ঠাকমার মুখে সরকারদের অনেক গল্প শুনেছে উর্মি। তখন সন্ধ্যার সময় গল্প হতো ঠাকমা নাতনিতে। ঠাকমা বলতো, কার কপালে কি যে আছে কেউ বুঝতেই পারে না, সব নাকি ভগবানের ইচ্ছে। সকাল তখন 10টা। জলখাবারের বাসন কোসন নিয়ে উর্মি বড় সরকারে গেল। কিন্তু আজ বেশ বিমর্ষ সে। নারকেল ছোবা দিয়ে বাসনগুলো মেজে জলে ফেলতেই একটা আওয়াজ পেল, আহ, আস্তে। অবাক হয়ে গেল উর্মি, এই লোকটা আবার কে? উর্মির অবাক ভাব দেখে লোকটা বলল, জলে ঢেউ উঠলে মাছ পালিয়ে যায়। লোকটার হাবভাব দেখে খিলখিল করে হেসে উঠল উর্মি। বলল, এত বড় একটা লোক, আবার ওরকম করে কথা বলে কেউ? লোকটা উর্মির দিকে চেয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, মেয়েটার চোখের দৃষ্টি ভারী অদ্ভুত। খুব সাধারণ মেয়েটার মধ্যেই কোথাও যেন একটা অসাধারণত্ব লুকিয়ে আছে। লোকটাই কথা বলল, ইস, খুব হাসছো দেখি, কখনো মাছ ধরেছ তুমি? চোখ বেঁকিয়ে তাকালো উর্মি। বলল, আপনার মতো ওরকম ছিপের দিকে তাকিয়েই থাকি না আমরা। বলতে গিয়ে অসাবধানে পা পিছলে গেল উর্মি। বাসন কোসন নিয়ে পড়ে গেল জলে। ঘটনার আকস্মিকতাতে লোকটিও হতভম্ব। সেও সাথে সাথেই ঝাঁপ দিল। রজতাভ মেয়েটাকে তুলে আনলেন জল থেকে। সত্যি মেয়েটার খুব লেগেছে, বেশ কিছুটা জল খেয়ে ফেলেছে। রজতাভর বলিষ্ঠ হাতের মধ্যেই ও কাঁপছিল। ডাঙাতে তুলে যখন এক জায়গাতে বসালো, তখন উচ্চ স্বরে কাঁদতে লাগলো উর্মি। পরম মমতাতে মেয়েটার মাথাতে হাত দিয়ে রজতাভ বলল, এখন আর একদম কান্না নয়। কিন্তু রজতাভ দেখল মেয়েটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। অস্থির হয়ে উঠল রজতাভ। বলল, ইস, অনেকটা কেটে গেছে, কাটলো কি করে? উর্মি এতক্ষণ কথা বলেনি। ভয় আড়ষ্ট হয়ে বলল, আমার বাসন কোসন কোথায়? সব ভেসে গেল বুঝি? তাহলে তো মা মারবে আমাকে। রজতাভ সান্যাল যেন কার নির্দেশ মেনে এই মেয়েটার সব কথাই শুনে চলেছে। জলে নেমে বাসন কোসনগুলো খুঁজে দিল। একটা নিদারুণ মায়া তার হৃদয়ের গভীর স্পর্শ করল। ভিজে কাপড়ে মেয়েটার ফুলের মতো সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে। মেয়েটার মুখে শিশুর সারল্য। তবে কি রজতাভ এই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ল? দুজনেই দুজনের দিকে চেয়ে রইল। এরপর সচকিত হলো উর্মি।
আশপাশে কেউ দেখলে আর রক্ষে নেই। নিস্তরঙ্গ গ্রাম্য জীবন সামান্যকে অসামান্য করে দেয়। আর দয়াময়ী জানলে তো কথাই নেই। কাঁসার বাসনে ঠোঁট কেটেছে উর্মি। এমন তো ওর কতবার হয়। কাঠের উনুনে রান্না করতে গিয়ে কতবার হাতে তাপ লাগে। কেউ তো উদ্বিগ্ন হয় না কখনো। তাহলে ওই লোকটা অমন করছিল কেন? আর আজ তার মা দয়াময়ীর এত উদ্বেগ তার কাটা ঠোঁট দেখে। কেন এমন ভুল বদল হঠাৎ করে? বাড়িতে মিহির কাকা এসেছে, চা খাচ্ছে। দয়াময়ী হেসে বললে, একেবারে চান করে এলে বুঝি? উর্মি এখন সব কথা সবাইকে বলে না, শুধু এই ঘাড় নাড়ে। মিহির কাকা বলে, উর্মির মুখখানা খুব সুন্দর। ঘরে ঢুকে উর্মির ভাবান্তর ঘটে। বারবার মনে পড়তে থাকে ওই পুকুরের ঘাটের লোকটাকে। কত ভালোবাসছিল উর্মিকে, কি সুন্দর দেখতে। তবে যখন জল থেকে তুলে আনছিল উর্মিকে, তখন উর্মি দেখেছে লোকটার কানের কাছে চুলগুলো পাকা। তার মানে বেশ বড় লোকটা। আজ উর্মির কপাল খুব ভালো। দুপুরের খাওয়ার সময় ওকে অত খাতির কেউ করে না। আজ সবকিছুই অন্যরকম। মাছের বড় পিসটা ওকে দেয়া হয়েছে। ঠোঁট কেটে গেছে বলে কষ্ট প্রকাশ করছে দয়াময়ী। খাওয়ার পর ওকে ঘুমোতে বলা হলো। বললে, উর্মি একটু ঘুমিয়ে নে, বিকেলে তোকে দেখতে আসবে। দুপুরের ঘুমে উর্মি স্বপ্ন দেখে ঠাকমা এসে ওর ঠোঁটে ওষুধ লাগিয়ে দিচ্ছে। আর একটা সুপুরুষ যেন কোন দেশের রাজা এসেছে, ঠিক ওই ঘাটের লোকটার মতো দেখতে। ঠাকমার গয়না পড়েছে উর্মি। আর রাজা বলছে, চলো উর্মি, চলো, এখানে থেকো না। মিহিরের বাড়িতে এসে বড় সরকারে মাছ ধরতে গিয়ে কি কাণ্ডটাই না হলো। কিছুতেই ভুলতে পারা যাচ্ছে না মেয়েটার মুখটা। কোনো নারী শরীরের স্পর্শ এতটা উতলা করতে পারে জানা ছিল না রজতাভর। সেই কম্পিত ঠোঁট, সেই অসহায় চাউনি, কান্না ভরা চোখের অদ্ভুত আবেদন। জানলার কাছে এসে একটা সিগারেট ধরালো রজতাভ। আবার অন্য চিন্তা গ্রাস করল। ছি ছি, মেয়েটার জন্য এমন চিন্তা আসছে কেন? অনেক অনেক ছোট্ট তো। মিহিরবাবুকে যে জিজ্ঞেস করবে কে ওই মেয়েটা, তার উপায় নেই। কি এখন ভেবে বসবে? আচ্ছা, মেয়েটার ঠোঁটটা কেমন আছে? ওর মা ওকে মারবে বলছিল। কেন যে বলছিল? এইসব নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল রজতাভ সান্যালের মাথায়। এদিকে বিকেল 4টে বাজল। দয়াময়ী স্নেহপূর্ণ স্বরে ডাকছে, ও উর্মি, ঘুমের ঘোরে কি বলছিস বল দেখি? ওঠ, তোকে দেখতে আসবে। বিরাট ঘর, বর হবে তোর। নে, এই শাড়িটা পর, সুন্দর করে চুলটা বাঁধ। ওঠ বলছি। মেয়েটার গায়ে হাত দিয়েই দয়াময়ী বুঝতে পারল ধুম জ্বর। আর কোথায় যায়? লোক দেখানো মাতৃত্ব হটে গিয়ে বেরিয়ে এলো
কামটের মতো মুখ, আবার সেই ভাষা। সাদে কি আর তোকে অলক্ষী বলি? আজ পাত্র নিজে বলির পাঁটা বাঁচতে আসবে, আর আজই জ্বর বাঁধানো। আর গেলি তো পুকুর ঘাটে বাসন ধুতে। তবে ঠোঁট কি করে কাটলো? তোমার মেয়ে সোহাগী বাপ তো বলে তুমি নাকি শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট, আমি নাকি শাঁকের করাত। তোমাকে যেতেও কাটি, আসতেও কাটি। তোর বাপ তো তাই বলে। বল, সত্যিটা বল। নিতাই অবাক হয়। উর্মির নীরবতা তাকেও রাগান্বিত করে। কাছে গিয়ে বলে, মাকে উত্তর দিচ্ছিস না কেন? উর্মি কিছুই বলে না। নিতাই বলে, তোমার মা বলে বটে তোমার অবাধ্যতার কথা, আজ দেখছি তোমার মাই সঠিক। দয়াময়ী আজ চরম উৎসাহ পেয়ে গেছে, উত্তেজিত করছে নিতাইকে। আর নিতাই প্রচণ্ড রেগে মেয়েটার গালে একটা চড় মেরেছে। বলেছে, আমি মিষ্টির দোকানে যাচ্ছি, এখনই শাড়ি পরে চুল বেঁধে নে। নিতাই বেরোতে যাবে, তখনই দেখে একটা বড় গাড়ি এসে দাঁড়ালো। পাত্র রজতাভ সান্যাল হাজির, সাথে মিহির। মিহির এগিয়ে আসতেই দয়াময়ীর হাসি ধরে না। নিতাই স্পষ্ট শুনতে পায় দয়াময়ীর সাথে মিহিরের কথোপকথন। আমাদের বকরা যেন ঠিক থাকে। নিতাই পাত্রের দিকে তাকালো। বেশ সুন্দর, তবে অবাক কাণ্ড, এর সাথে তার দুধে বালক মেয়েটার বিয়ে কি করে হবে? বড়লোক হলেও বয়সটা তো দেখতে হবে। ভীষণ ভুল হয়েছে আজ। কান্নাটা দলা পাকিয়ে গলার কাছটা চেপে ধরছে। মনে মনে মা মরা মেয়েটাকে বলছে, আজ বড় অন্যায়ের কাজ করে ফেললাম মাগো, বাপটাকে পারিস তো ক্ষমা করিস। আজ হঠাৎ করেই ছোট্ট উর্মির খোলস থেকে বেরিয়ে এলো আর এক উর্মি। এই উর্মি অনেক পরিপক্ক হয়ে উঠেছে সংসারের নানান ঘাত প্রতিঘাতে। এতদিন বাবাকে তার পায়ের বেরি মনে হয়েছিল। মনে হতো অন্তত বাবা তাকে ভীষণ ভালোবাসে। কিন্তু আজ অন্যরকম একটা অনুভূতিতে তার হৃদয়ের মধ্যেই কে যেন বলতে লাগলো, কেন পড়ে আছিস এমন করে? তোর কত স্বপ্ন, সব এরা গলা টিপে মেরে দেবে। তার স্কুলের অনিতাদি কতবার বলেছেন, শোনো উর্মি, প্রতিকূল অবস্থাতেও মনের জোর হারালে চলবে না। আজ একটা সিদ্ধান্ত নেবে উর্মি। তার জীবন নিয়ে কাউকেই খেলতে দেবে না। অনেক হয়েছে। লাল শাড়িটা সুন্দর করে পরলো আজ। না, চুল সে বাঁধবে না। বিরাট চুলের সম্ভার নিয়েই সে যাবে। তার স্বাভাবিক সৌন্দর্য থাক। কাজল পরল উর্মি। ভীষণ সুন্দরী সে। আয়নাতে দেখল নিজেকে। তারপর দরজার দিকে এগোতে যাবে। সেই মুহূর্তেই তার বাবা হাজির। বলল, একদম যাবি না, আমি বলছি। এসব তোর মায়ের চক্রান্ত। পয়সার লোভে এই বিয়ের প্রস্তাব এনেছে। মৃদু হাসল উর্মি। তারপর শুনতে পেল দয়াময়ীর ডাক। বললে, আয় উর্মি, বাবা জীবন তোকে দেখবে যে মা। একটা চেয়ারে বসেছিল রজতাভ সান্যাল। উর্মি ধীর গতিতে প্রবেশ করল। বাবা নিতাই তাকে মায়ের চক্রান্তের কথা বলেছে। না বলে দিলেও উর্মির অজানা নয়।
সামনের একটা চেয়ার উর্মির জন্য। উর্মিকে দেখে চমকে উঠল রজতাভ। আরে, সেই পুকুরে বাসন ধুতে যাওয়া মেয়েটা না? রজতাভ এই মুহূর্তে কিছুই প্রকাশ করল না। বলল, আপনার নাম কি? উর্মি এবার চমকে উঠল, চোখ মেলে দেখল সেই লোকটা। গলাটা শুনেই বুঝতে পেরেছিল। উর্মি ইশারা করল যেন। রজতাভ জানে গ্রামের সংস্কৃতিতে মেয়েটা ভীষণ অন্তর্মুখী। উর্মির জবাব এলো, আমার নাম উর্মিলা। রজতাভ সান্যাল কি যেন একটা বুঝে গেছে, তবু আড়ষ্ট ভাব কাটাতে আবার প্রশ্ন করল, বলুন তো উর্মিলা কে ছিলেন? উর্মির স্পষ্ট জবাব, মহাকাব্যের চরিত্র, লক্ষ্মণের স্ত্রী। রাম সীতার সাথে 14 বছরের জন্য বনবাসে গেলে উর্মিলা ব্রহ্মচর্য পালন করেন। স্বামীর অনুপস্থিতিতে ঘরের বিছানাতে ঘুমোতেন। আদর্শ ভারতীয় নারী এমনই। ভীষণ খুশি হলো রজতাভ সান্যাল। বেশ বুদ্ধি আছে মেয়েটার। দয়াময়ীর আহ্লাদার ধরে না। ঝানু দয়াময়ীর বুঝতে বাকি নেই যে পাত্রের মন বসেছে উর্মির ওপর। রজতাভ সান্যাল মিহিরবাবুকে বলল, আমার পাত্রী দেখা হয়ে গেছে। পাত্রী অত্যন্ত গুণী মেয়ে, তবে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত আমি পরে জানাচ্ছি। পাত্র চলে যেতেই বাড়ির মধ্যে ঝড় উঠল। নিতাই চিৎকার করে, কিছুতেই সে এখানে মেয়েটার বিয়ে দেবে না। এদিকে মিহির বলে গেছে 20,000 টাকা ঘটকালি বাবদ আদায় করবে সে। বিশাল এক যুদ্ধ চলে যেন নিতাই আর দয়াময়ীর মধ্যে, আর মনে মনে দৃঢ় হতে থাকে উর্মি। সন্ধ্যের মুখে মিহির এলো, দেখল নিতাই মুখ ভার করে বসে আছে। মিহির বুঝতেই পারল সে অন্যায় করে ফেলেছে। সত্যিই তো, মেয়েটার কথা একবার ভাবেনি। মিহিরকে দেখে দয়াময়ী ছুটে এলো, আগ্রহের সাথেই বলল, কি হলো খবর? রাজি তো? মিহির আর চোখে একবার নিতাইয়ের দিকে তাকালো, তারপর বলল, স্যার আমাদের উর্মির অনেক প্রশংসা করেছেন আর বলেছেন উর্মির লেখাপড়ার দায়িত্ব উনি নেবেন। সব রকম দায়িত্ব নেয়ার অঙ্গীকার করেছেন। নিতাই এবার সচকিত হয়ে উঠল। দয়াময়ী উৎকণ্ঠার সাথে বললে, আর বিয়ের কি হবে? মিহির মাথা নাড়ে, সেটা সম্ভব নয়। উর্মি বড় ছোট। ওদের মধ্যে সব কথা শুনতে লাগলো আর একজন। দয়াময়ীর আনন্দ ধরে না, বললে, তাহলে কত টাকা দেবে? আর উর্মি এইসব শুনে আর অপেক্ষা করলে না, দরজা বন্ধ করলে। রজতাভ সান্যাল মিহিরের বাড়িতে রাতটা কাটিয়ে বাড়ি ফিরে যাবে। সারা রাত উর্মির কথাগুলো ভাবছিল সে। কি যেন একটা বলল মেয়েটা, ভারতবর্ষের নারীদের কথা। উর্মিলা তার যৌবন কাটিয়েছে ব্রহ্মচর্যে। কেন বলল? ও কি কিছু বলতে চায়? মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পরের দিন সকাল থেকেই উর্মির খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিতাই চারদিক খুঁজছিল। দয়াময়ের চিন্তা বাড়তে লাগলো, কোথায় গেল মেয়েটা? ঘরের মধ্যেই একটা বাক্স নজরে এলো দয়াময়ীর।
জিনিসগুলো এলোমেলো, কিছু খেলার সামগ্রী। নিতাই বাক্স দেখে চিনতে পারল এটা তার মায়ের গয়নার বাক্স। দয়াময়ীর আস্ফালন দেখে কে? শালির বেটি ঠিক গয়নাগুলো নিয়ে পালিয়ে গেছে। আজ ওর একদিন কি আমার একদিন। দয়াময়ীর একুল ওকুল দুকুল গেল। অক্ষমের শক্তি চিৎকার। আর উর্মি, সে শুনে নিয়েছে পৃথিবীর একজন মানুষ তাকে ভালোবাসছে। ভালোবাসা কারে কয় উর্মির জানা ছিল না। আজ তার মনে হয়েছে ওই যে চুল পাকা, ওর থেকে অনেক অনেক বছরের বড় ওই পুকুর ঘাটের লোকটা ওকে ভালোবাসবে। টাকা আনা পায়ের হিসেবে নয়, সত্যিকারের ভালোবাসা। ও তো উর্মিলা, ভারতীয় নারী। রামায়ণের উর্মিলার তো যৌবন ব্রহ্মচর্যতে গেছে, ও কেন পারবে না? রজতাভ সান্যালের গাড়ি পাকা সড়কে উঠল। বারবার মনে হচ্ছিল উর্মির সাথে একবার দেখা করা দরকার। এদিক ওদিক তাকালো। একটা মেয়ে দূর মাঠ ভেঙে ছুটে আসছে। রজতাভ সান্যাল অবাক হলো, ও কি উর্মি? দাঁড়িয়ে গেল গাড়িটা। মেয়েটা ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাঁপাচ্ছে তখন। রজতাভ সান্যাল এগিয়ে এসে বলল, কি ব্যাপার উর্মি, কিছু বলবে? উর্মির চোখের জল বাধা মানে না। গয়নাগুলো এগিয়ে দেয় রজতাভ সান্যালের দিকে। রজতাভ বলে, কি এগুলো? কেন এনেছো এসব? এগুলো তো গয়না, আমার কি প্রয়োজন? কথা বলার শক্তি নেই মেয়ের, শুধুই বলল, এগুলো আমার ঠাকমা আমাকে দিয়ে গেছে, আমি আপনাকে দিতে চাই। পেছন থেকে আওয়াজ এলো, দিয়ে দেখ একবার, ভেবেছিস কি? দে বলছি, গয়নাগুলো দে। প্রকাশ্যেই গালিগালাজ করতে থাকে দয়াময়ী। রজতাভ সান্যাল সমস্ত গয়না দয়াময়ীর হাতে তুলে দিয়ে বলে, আমি এই হিরেটাকে নিয়েই চললাম। সবাই চুপ। মাধবপুরের উর্মিকে রজতাভ সান্যাল তার গাড়িতে তুলে নেয়। আর একটা কোকিল কোথা থেকে যেন গান গেয়ে ওঠে। রজতাভ সান্যাল খুব খুশি। মাকে মৃত্যুশয্যায় কথা দিয়েছিল যে। শুনলেন ভালোবাসা কারে কয়, কলমে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটাও ফলো করবেন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।